নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আগামী অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে এবং এই ৩রা ফেব্রুয়ারিতে একটা শুভ যোগ, অর্থাৎ যে শুভ যোগ অর্থাৎ সরস্বতী পুজো যে শুক্লা পক্ষের পঞ্চমী তিথি, সেটা থাকবে ৯টা ৫৫ পর্যন্ত সময়, সকালবেলা। এবং যেহেতু সূর্য উদিত হওয়ার পর থেকে ওই তিথিটা ধরা হয়, মানে তিথিটা চলবে, সেই জন্য ৩ তারিখেই ম্যাক্সিমাম জায়গায় সরস্বতী পুজো হবে। কিন্তু তার আগেও কিন্তু শুক্লাপক্ষের এই পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে, রবিবারেও কিন্তু অনেক জায়গায় পুজো হবে। তা যাই হোক, যারা সোমবারে করবেন সোমবারে, কিন্তু যারা রবিবারে করবেন রবিবারে, কিন্তু সোমবারে কিন্তু খুব যথেষ্ট গুরুত্ব রয়েছে সোমবারের পুজোটা। এবং এই যে শুক্লাপক্ষের যেটা বিশেষ করে পঞ্চমী তিথি মাঘ মাস এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যিনি যার পুজো করা হয় তিনি হচ্ছেন বাগদেবী, বলা হয় বাগদেবী মাতা সরস্বতী। এবং তার এই যে তার ক্ষেত্রে উপাসনা প্রত্যেকটা ছাত্র ছাত্রী সকলেই কিন্তু মানে উৎকণ্ঠার সঙ্গে কিন্তু তাকে পুজো পাঠ করে থাকেন। এবং বিভিন্ন এই দিনটা তারা একটা মানে বিশেষ করে একটা মানে খুব এনজয় করেন প্রত্যেক ছাত্রছাত্রী এই পুজো পাঠের মাধ্যমে। এবং এখানে যে মা সরস্বতীর যে বর্ণনা দেওয়া আছে, মা সরস্বতী তিনি আমরা বলি যে বাগদেবী, বিদ্যার দেবী, তিনি সঙ্গীতের দেবী। এবং তার ক্ষেত্রে বিভিন্ন মানে শিল্পকলার থেকে শুরু করে বিদ্যার থেকে শুরু করে সমস্ত জ্ঞানের তিনি হচ্ছেন দেবী। এটা কিন্তু আমরা সেইভাবেই তাকে পুজো করে থাকি। এবং সেই জন্য দেখবেন মা সরস্বতীর যে মূর্তি আমরা দেখি, যে মূর্তি আমরা পুজো করি, তার গায়ের বর্ণ দেখা যাবে অনেক জায়গায় একদম সাদা, ধবধবে সাদা, কখনো কোথাও হয়তো একটু হলুদ, কিন্তু ধবধবে সাদা। এবং তিনি সাদা পদ্মের ওপর কিন্তু বসে আছেন। মানে এগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য আছে। আমি বলবো যে কেন পদ্মটাকে কিসের সিম্বল হিসাবে এখানে দেখানো হয়েছে। তার হাতে বাদ্যযন্ত্র, সেটা তার হাতে রয়েছে, তার হাতে পুস্তক রয়েছে, অক্ষমালা রয়েছে। এবং তার যে বাহন, তার বাহন হচ্ছে রাজহাঁস। এবং রাজহাঁসের সঙ্গে অনেক জায়গাতে সেখানে ময়ূরও কিন্তু দেখানো হয়। তাহলে এই যে প্রত্যেকটা, এবং তার বস্ত্র সাদা বস্ত্র এবং তার গাত্রবর্ণ সাদা। এবং এইখানে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে মাতা সরস্বতীকে নিয়ে, তিনি অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে মাতা সরস্বতী দেবী, অর্থাৎ তার গাত্রবর্ণ থেকে আমরা যেটা পাই, কারণ তার গায়ের বর্ণ সাদা, মানে সাদাকে এখানে রিপ্রেজেন্ট করে শুভ্রতা, যে রিপ্রেজেন্ট সেটা অ্যাকচুয়ালি কিন্তু মানে তার সরলতা, তার মধ্যে সৎ প্রবণতা। এবং সেটাকে বলা হয় যে একটা জাতক জাতিকা কতটা সৎ, কতটা সরল হতে হবে, এবং তাকে তার হলেই সে এই জায়গাটায় পৌঁছাতে পারবে। এবং বিদ্যার দেবী তিনি প্রসন্ন হবেন, অর্থাৎ একটা ছাত্রছাত্রী যদি সৎবান হয় এবং তার সঙ্গে সঙ্গে সে যদি সহজ সরল হয়, মানুষের উপকারের জায়গায় থাকে, এবং সে সব সময় সে তার বাবা মা অর্থাৎ গুরুজন যারা আছে তাদের যদি নিষ্ঠাবান, অর্থাৎ তাদের সঙ্গে তাদের সহমত হয় একটা ছাত্রছাত্রী, তাহলে বলছে যে সেই ছাত্রছাত্রীর মধ্যে তার হৃদয় হচ্ছে সৎ, তার হৃদয় হচ্ছে কিন্তু সরলতা। এবং সেই জন্য সেই ছাত্রছাত্রী দেখবেন সেই মাতা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হয়, এবং সেই সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেই জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায়। তাহলে এখানে কিন্তু ওই সাদা বর্ণের মাধ্যমে, অর্থাৎ মাতা সরস্বতীর গাত্রবর্ণ বা তার পোশাকের যে সাদা বর্ণ রয়েছে, সেই বর্ণের মাধ্যমে কিন্তু এটাকেই বোঝানো চেষ্টা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে মাতা সরস্বতীর অর্থাৎ চতুর্ভুজা, তিনি অনেক জায়গায় তিনি চতুর্ভুজা, কোথায়ও দ্বিভুজাও আছেন। এখানে বলা হচ্ছে মাতা সরস্বতী হচ্ছে কিন্তু ব্রহ্মার মুখ থেকে তার সৃষ্টি। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে মাতা সরস্বতীর
যেমন বাহন, আমি বলছিলাম যে রাজহংস, এই যে রাজহংস বাহন রয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা পয়েন্ট, রাজহংসের তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আপনারা অনেকেই জানেন যে যদি দুধ আর জল আপনি মিশিয়ে রাজহংসকে খেতে দেন, তাহলে সে কিন্তু শুধুমাত্র দুধটাই সে পান করবে, জলটা পান করবে না। এবং এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে একটা স্টুডেন্ট, একটা ছাত্র, সে যখন ধীরে ধীরে সে বড় হচ্ছে, তার সেই সময় তার জীবনের তার টোটাল তার কিন্তু সব কিছু অজানা। সে ধীরে ধীরে শিখছে, তৈরি হচ্ছে, নিজেকে প্রতিষ্ঠার জায়গা নিয়ে যাচ্ছে এবং অনেক কিছু জ্ঞান অর্জন করছে। এই যে জ্ঞানটা অর্জন করবে একটা জাতক জাতিকা বা একটা শিক্ষার্থী, তার জ্ঞানের মধ্যে যেন কোনো রকমের পাপ না থাকে, এটাকে বোঝানো হয়। অর্থাৎ সে যে জ্ঞানটা অর্জন করবে, যে শিক্ষাটাই অর্জন করুক না কেন, সেই শিক্ষাটা যেন অনেস্টলি শিক্ষা অর্জন করুক এবং সেটা কিন্তু মানুষের উপকারে যেন লাগে এবং তার মধ্যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব যেন তৈরি না হয়, কোনো রকমের খারাপ বুদ্ধি তার মধ্যে যেন তৈরি না হয়। মানুষ বিভিন্ন ধরনের হয়, তারা খারাপ উপদেশ দিয়ে সেই মানুষটাকে নষ্ট করে দিতে পারে, সেই ছাত্রটাকে তার কুবুদ্ধি দিয়ে অসৎ বন্ধুর সঙ্গে, আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় যে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা করছিল, অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে সে নিজেকে নষ্ট করে ফেললো, তার পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে ফেললো, সব কিছু। কারণ পড়াশোনা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ সেটাই তার ভবিষ্যৎ। অর্থাৎ আমরা বলি না যে একটা স্টুডেন্টের সঙ্গে সঙ্গে, আমি শুধুমাত্র স্টুডেন্টদের না, এখানে বলছে একটা সমাজকে কিন্তু, সেই শিক্ষা আমাদের সমাজকে তৈরি করে, আমাদের দেশকে তৈরি করে। তাই শিক্ষার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই শিক্ষার মধ্যে যদি আপনি কোনো অসৎ কোনো জ্ঞান অর্জন করেন, যেটা সমাজের পক্ষেও ক্ষতিকর, সেটা সেই জাতকের ক্ষেত্রেও ক্ষতিকর, সেটা একটা দেশের পক্ষেও ক্ষতিকর হতে পারে। সেই জন্য এই ধরনের জ্ঞান যেন না অর্জন কেউ করে। সেই জন্য ওখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই যে রাজহংসের যে স্বভাব, সেটা সে কিন্তু শুধুমাত্র দুধটাকেই আহরণ করবে, দুধটাকেই সে পান করবে, জলটা কিন্তু পান করবেন না, জলটা কিন্তু সে রেখে দেবে। সেই জন্য একটা শিক্ষক, একটা ছাত্রকেও কিন্তু সে সঠিক জ্ঞানটা তাকে আরও কিন্তু অর্জন করতে হবে, কিন্তু অসৎ সঙ্গ কিন্তু ত্যাগ করতে হবে এবং ভালো জিনিসের দিকেই তাকে লক্ষ্য রাখতে হবে। এটাকেই কিন্তু বিশেষ করে মা সরস্বতীর বাহন হিসাবে রাজহংসকে ইন্ডিকেশন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো, মা সরস্বতীর অর্থাৎ সরস্বতী মায়ের দেখবেন যে হাতে থাকে, অর্থাৎ এখানে আমাদের একটা একটা গান বা একটা ছন্দকে নিয়ে তৈরি করে, যে ছন্দ প্রত্যেকটা মানুষের যদি থাকে বা মানুষের মধ্যে সেই ছন্দ তার বহিঃপ্রকাশের মধ্যে তার অগ্রগতির জায়গায় নিয়ে যায়। আপনি যদি আপনার জীবনে যদি ছন্দ না পান, তাহলে আপনি আপনার জীবনের কিন্তু দেখবেন যে কোনো না কোনো জায়গায় গিয়ে থেমে যাবেন, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার জীবনের ছন্দময় জায়গা নিয়ে আসতে পারেন, আপনি যদি সেই ছন্দ যদি আপনাকে সঠিক থাকে এবং সেই সঠিক ছন্দ আপনার জীবনকে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সেই জন্য এখানে বিশেষ করে মা সরস্বতীর হাতে রয়েছে একটা নির্দিষ্ট ছন্দের বহিঃপ্রকাশ দেয়, এবং তার সঙ্গে সঙ্গে মা সরস্বতীর হাতে রয়েছে কি না, পুস্তক রয়েছে, বই। এখানে বইকে ইন্ডিকেশন হচ্ছে জ্ঞান। আপনি যে কোনো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনার পুস্তক বা বই কিন্তু অপরিহার্য। আপনি দেখবেন যে হয়তো আপনাকে কেউ সামনাসামনি আপনার কিছু হয়তো উপদেশ দিচ্ছে, যে উপদেশ আপনি শুনলে হয়তো বিরক্ত বোধ করবেন অনেক সময়, কিন্তু আপনি পুস্তক দেখে যে বই বা পুস্তক দেখে যে জ্ঞান আপনি অর্জন করবেন, যে উপদেশ আপনি পাবেন, সেটা কিন্তু আপনার কখনো কোনো রকমের দ্বিধাবোধ হবে না আপনার মধ্যে। অর্থাৎ এই পুস্তক আপনাকে জ্ঞানের ভাণ্ডারকে বৃদ্ধি করে এবং ধীরে ধীরে আপনার অগ্রগতির অগ্রগতি বা আপনার যে আগামী দিনের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক দিশা দেখায়। তাই
এখানে পুস্তককেও কিন্তু পুজো করা হচ্ছে ওই নির্দিষ্ট দিনে, কারণ সেই পুস্তকটা মায়ের হাতে রাখা আছে। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জিনিসটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটার কারণে আমাদের জীবনের সেটা একটা একটা বহিঃপ্রকাশ দেখাচ্ছে। অর্থাৎ বলছে প্রস্ফুটিত পদ্মের ওপর তিনি অবস্থান করছেন, প্রস্ফুটিত পদ্মের ওপর তিনি অবস্থান করছেন। অর্থাৎ দেখবেন যে সাদা পদ্ম কোথাও আছে, কোথাও পিঙ্ক কালারের পদ্ম রয়েছে, এবং এই যে পদ্ম সেটা পরিপূর্ণভাবে ফুটে গেছে। অর্থাৎ এই পরিপূর্ণ ফুটে যাওয়া পদ্ম মানে আপনি জীবনের সাকসেস পাওয়ার লক্ষ্যে যাতে ওই পদ্ম যেমন অর্থাৎ পরিপুক্তভাবে ফুটেছে, আপনি আপনার জীবনকেও ওইভাবে ওই জায়গায় নিয়ে যেতে চাইছেন। আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য, আবার সেই লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আপনি যেন একটা নির্দিষ্ট শীর্ষ স্থান পেতে পারেন, ঠিক পদ্মের মতো পরিপূর্ণভাবে আপনি আপনার জায়গাটাকে বা আপনার জ্ঞানটাকে আপনি আরোহণ করার চেষ্টা করবেন। প্রত্যেক মানুষের সেটাকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই পদ্মের ওপর কিন্তু অবস্থানরত মা সরস্বতীকে ইঙ্গিত করছে। এবং এর সঙ্গে সঙ্গে আবার আর একটা জায়গা বলবো, অনেক জায়গায় দেখবেন যে বা আমাদের যে বিগত দিনের যে যেমন বললাম যে চতুর্ভুজা মা সরস্বতী, এবং সেখানে কিন্তু অবস্থান রয়েছে তার বাহন হিসাবে অনেক জায়গাতে ময়ূর আছে। তাই ময়ূরের পালক খুব গুরুত্বপূর্ণ, কারণ ময়ূরের পালক কিন্তু ময়ূর কিন্তু তীক্ষ্ণ কিন্তু দৃষ্টিশক্তি রয়েছে, তার মধ্যে তীক্ষ্ণতা রয়েছে, এবং সেই বিষধরকে নিমিষে কিন্তু শেষ করে দিতে পারে। দেখবেন যে ময়ূরের সামনে কোনো যদি সাপ আসে তাহলে সেই সাপকে কিন্তু সে বিনষ্ট করে দেয়, বা কোনো ধরনের কোনো কীট পতঙ্গ যেগুলো তার কাছে বিপদদায়ক সে কিন্তু খুব নিমিষের মধ্যে তাকে কিন্তু শেষ করে দেয়। তাই ময়ূর কিন্তু তীক্ষ্ণ নজর যেমন রয়েছে, এবং তার মধ্যে তীক্ষ্ণতা রয়েছে শত্রুকে দমন করার, এবং সে কিনা সঠিক ওয়ে ধরে সঠিক ওয়েতে সে চলতে পছন্দ করে। তাই ময়ূর এখানে ইঙ্গিত করা হয়েছে, কোথাও সেখানে রাজহংসকে ইঙ্গিত করা হয়েছে। একটা জিনিস জেনে রাখুন, যারা স্টুডেন্ট রয়েছে দেখবেন যে পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, পড়াশোনা করতে চায় না, এবং দেখা যাচ্ছে যে কোনো সময় বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে, বা কোনো সময় দেখা গেলো পড়াশোনা মনে রাখতেও পারে না। তাদের ক্ষেত্রে বলবো যে ময়ূরের পালক 11টা এবং এই নির্দিষ্ট দিন অবশ্যই মা সরস্বতীর কাছে রেখে দেবেন, এবং তারপরে সেই ময়ূরের পালককে তার গৃহে অর্থাৎ সে যে ঘরটাতে থাকবে সেই ঘরে দক্ষিণ এবং পশ্চিম কর্নার সেই ময়ূরের পালককে রেখে দেবেন। দেখবেন তার মধ্যে কিছুটা পরিবর্তন অবশ্যই পাবেন। আমি বারবার বলি, জন্মছকে নির্দিষ্ট কানেকশান যদি সেটা সঠিক না হয় তাহলে একটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার সে মনোযোগ আসবে না, কারণ পড়াশোনার মনোযোগের জায়গাটা দেয় চতুর্থ ভাব থেকে। যে চতুর্থ ভাব আমাদের জ্ঞান বুদ্ধির জায়গা দেয়, যে চতুর্থ ভাব কিন্তু তার প্রাথমিক শিক্ষার জায়গাটা দেয়। তাই প্রাথমিক শিক্ষা অর্থাৎ আপনি আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী হয়তো আপনি আগামী দিনে কোনো নির্দিষ্ট হায়ার এডুকেশনের দিকে যাবেন, কিন্তু হায়ার এডুকেশনের আগ পর্যন্ত যে শিক্ষাটা গ্রহণ করবেন আপনি বা আপনার সন্তান যে শিক্ষাটা গ্রহণ করবে সেটা কিন্তু ওই চতুর্থ ভাব থেকে দেবে। তাই চতুর্থ ভাব পীড়িত হলে কিন্তু এই সকল জাতক জাতিকার পড়াশোনার জায়গায় মনোযোগ থাকে না, বন্ধু সঙ্গ মিশে যায়, এবং কোনো ক্ষেত্রে অসৎ বন্ধুর সঙ্গে মিশে এই সকল জাতক জাতিকারা ধীরে ধীরে নেশার দিকে আসক্ত হয়ে যায়, এবং কখনো বাবা মায়ের কিন্তু মানে কথার অবাধ্য হয়ে গিয়ে কিন্তু সে তার জীবনটাকে কিন্তু একটা অন্য পথে পরিচালিত করে দেয়। তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি সেই জন্য বারবার বলি সঠিক তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। দেখা গেলো একটা স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে, কিন্তু যে অনুযায়ী তার পড়াশোনা করা উচিত সেই অনুযায়ী হয়তো পড়াশোনা সে করছে না, তার জন্য হয়তো রেজাল্টটা খারাপ হচ্ছে। আবার কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনা সে করছে কিন্তু আশা অনুরূপ তার রেজাল্ট হচ্ছে না, সে তাই হয়তো 70% পাচ্ছে, কিন্তু তার পাওয়া উচিত 85% বা 90%-এর উপরে পাওয়া উচিত। যে এখন হয়তো 85% পাচ্ছে, তার পাওয়া উচিত 95%-এর উপরে।
এই যে জায়গাগুলো, এই যে গ্যাপটা তৈরি হয়, এবং যাদের এই গ্যাপটা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তাদের নীল সরস্বতীর কবচ খুব 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 গুরুত্বপূর্ণ, এবং যেগুলো নির্দিষ্ট তিথি মেনে সেই কাজগুলো করলে ভালো হয়। কারণ এখানে নীল সরস্বতী তিনি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা মায়ের যে অষ্ট তারা রয়েছে তারই কিন্তু একটা রূপ। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা, সেই তিথি নক্ষত্র দেখে সেই কাজগুলো করতে হয়, করলে পরে তার মধ্যে সেই পজিটিভ জায়গাটা তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে একটা জন্মছকের বিভিন্ন কানেকশন, একটা জন্মছকে দেখা যাচ্ছে যে তার থার্ড হাউস যে কোনো কারণে রাহু বা কেতুর দ্বারা পীড়িত হয়ে গেছে এবং সে পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকার দেখা গেল যে কোনো কারণে এয়ার লস পর্যন্ত হয়ে যেতে পারে, 1 বছরের এয়ার লস পর্যন্ত হয়ে যেতে পারে কোনো না কারণ। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। হয়তো দেখবেন অনেক স্টুডেন্ট তাদের পড়াশোনা একটা সময় খুব ভালো পড়াশোনা করেছে, হয়তো ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু 4-এর পরে 5-এ যেই উঠেছে তারপর থেকে তাদের রেজাল্টের জায়গাটা দিনের পর দিন খারাপ হচ্ছে, দিনের পর দিন খারাপ হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় তার জন্মছকের কোথায় না কোথাও কোনো নেগেটিভ কানেকশান তৈরি হয়ে আছে, যে নেগেটিভ কানেকশানের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়। কারণ এই যে জ্ঞানের দেবী, অর্থাৎ আমরা মা সরস্বতীকে পুজো করব, মা সরস্বতীর কাছ থেকে পুজো করে আমরাও তো কিছু পাওয়ার চেষ্টা করব, যে আমরা কিছু পাবো, কারণ তিনি জ্ঞানের দেবী। তিনি কিন্তু, আর মা সরস্বতী তিনি অবস্থানই করেন কিন্তু জিহ্বায় অবস্থান করেন। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে, সেই সন্তানের ক্ষেত্রে বা আপনার সেই সন্তানের ক্ষেত্রে সরস্বতীর জায়গাটা বা তার জ্ঞানের জায়গাটা কতটা ভালো রয়েছে সেগুলো তো দেখতে হবে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে যেমন বললাম, চতুর্থ ভাবের একাদশ ভাব হচ্ছে আপনার দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবটা কতটা ভালো জায়গায় রয়েছে এগুলো কিন্তু দেখার ভীষণ ভীষণ প্রয়োজন। বা একটা হায়ার স্টাডি করছে যে একটা জাতক জাতিকা, তার পঞ্চম ভাব নবম ভাব কী পজিশনে আছে সেটাও কিন্তু দেখতে হবে, দেখে কিন্তু তার সঠিক বিচার বিশ্লেষণ করতে হবে। অনেক জাতক জাতিকা দেখবেন যে ওভার কনফিডেন্স, যে আমি পারবই, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো যে না, সে পারলো তো নাই, বরঞ্চ একটা সাবজেক্টে সে কিন্তু ব্যাক পেয়ে গেল। তাহলে এই জায়গাগুলো তার ওভার কনফিডেন্স তৈরি করে, এবং এর ক্ষেত্রে কিন্তু বুধ যে জ্ঞান অ্যাপ্লিকেশন, সেই জায়গাগুলো কিন্তু পাওয়ারফুল কানেকশন দেয় এবং নেগেটিভ ফল দিয়ে দেয়। তাহলে সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান দিতে হয়। ওভার কনফিডেন্স মানুষকে অনেক ক্ষেত্রে অনেকটা ডাউন করে দিতে পারে। ওভার কনফিডেন্স আপনার যা সন্তানের ছোট ছোট সিলি মিস্টেকের কারণে তার নাম্বার কমিয়ে দিতে পারে। দেখবেন যে আপনার সন্তান বা আপনার অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই যে তার মধ্যে কনফিডেন্স রয়েছে কিন্তু ওভার কনফিডেন্স রয়েছে, কিন্তু তার মধ্যে কি হয় না, তার পড়াশোনা খুব ভালো, সে বাড়িতে খুব দারুণ পড়াশোনা করে, তার যে শিক্ষক রয়েছে তার শিক্ষকের কাছেও কিন্তু ভালো কিন্তু পড়াশোনা করছে, কিন্তু যখন সে লিখছে দেখবেন যে ছোট ছোট সিলি মিস্টেক তার নাম্বারটা অনেকটা ডাউনফল করে দিচ্ছে। এবং ওই ছোট ছোট সিলি মিস্টেক সেটা যদি অঙ্কের ক্ষেত্রে হয়, ম্যাথের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে জানবেন যে পুরোপুরি জিরো হয়ে যায়। এবং সেই সকল জাতক জাতিকাদের দেখবেন ম্যাথের নাম্বারটা অনেক বেশি কম থাকে। তাই ওভার কনফিডেন্স কখনো ভালো না, এবং তার সঙ্গে সঙ্গে যদি এই জায়গাগুলো থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কারণ এই সকল ওভার কনফিডেন্স যারা, যে সকল জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময় বাবা মায়ের সঙ্গেও কিন্তু অ্যাডজাস্ট হতে চাইবে না, তার বন্ধু সঙ্গটা তাদের ক্ষেত্রে বেশি মনে হবে ভালো, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আমি শুধু বারবার বলি যে তার ক্ষেত্রে যে শুধু নীল সরস্বতী কবচ ধারণ করিয়ে দেবেন আর তার প্রতিকার প্রতিবিধান হয়ে যাবে, তার সব কিছু হয়ে যাবে তা না। তা আমি বারবার সেই জন্যই বলি তার জন্মছকের সেই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। যে জন্মছকের বিভিন্ন কানেকশান এবং দ্বিদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্মদশা এরা কীভাবে প্রভাব বিস্তার করছে সেই জাতকের ওপর, সেগুলো দেখতে হয়। এবং কোনটা নেগেটিভ ফল দেবে, কোনটা পজিটিভ ফল দেবে, পজিটিভ ফলটাকে কতটা আরও বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, সেগুলো দেখতে হয়। বা
নেগেটিভ ফলটাকে কতটা ডিক্রিজে নিয়ে যাওয়া যায় সেটা দেখতে হয়, এবং সেইভাবে ব্যালেন্স করে যদি একটা জাতক জাতিকাকে সঠিক গাইড করা যায় তাহলে সে জীবনে কিন্তু নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই, আমি বারবার বলি, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাবে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দির, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত রবিবার দিন পাবেন। অবশ্যই নাম লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত, এবং মঙ্গলবার এবং ওই সোমবারে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুরে চেম্বার সেকেন্ড হাফ। আর মঙ্গলবার দিন কালীঘাট চেম্বার অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্রে, সেখানেও সন্ধ্যাবেলা পাবেন। এবং বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে আপনারা পাবেন 5টা থেকে নবদিশা চেম্বার, সেখানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন, আবার বারবার বলছি, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারের জন্য কিন্তু ধার্য করা হয়েছে। এবং তার সঙ্গে বলবো, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে আপনারা পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানে চেম্বার, সেখানে 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বারগুলো রয়েছে। এছাড়াও বাইরে চেম্বার থাকে, বাইরে তারাপীঠে চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, বর্ধমান চেম্বার রয়েছে, মেচেদা চেম্বার রয়েছে, এবং গুয়াহাটিতে চেম্বার রয়েছে, বেনারসের চেম্বার রয়েছে, এবং শিলিগুড়ি চেম্বার রয়েছে। এইসব চেম্বারগুলো কখন কবে যাচ্ছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, এবং সেই অনুযায়ী আপনারা সেইভাবে বুকিং করে নিন। তাছাড়াও কিন্তু অনলাইন কনসালটেন্সি করা হয়, সেটা দেশ এবং বিদেশ পর্যন্ত করা হয়। সেক্ষেত্রে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে, নিয়মগুলো অবশ্যই বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বারে আপনারা যদি ফোন করেন অবশ্যই আপনাদেরকে গাইড করবে। তাছাড়াও বলবো যে আপনারা কিন্তু বহরমপুরের চেম্বারে পাচ্ছেন সঠিক সময়ে, এবং কখন কবে পাচ্ছেন বহরমপুর নিজের যে স্কলের দিকে দেখুন নিচে লেখা আছে, এই জায়গাটাতে এখানে পরিষ্কার করে লেখা আছে কবে বহরমপুর থাকছি, কবে বর্ধমানে থাকছি, কবে মেচেদায় থাকছি, কবে তারাপীঠে থাকছি। কারণ তারাপীঠে আমার বিভিন্ন কাজগুলো হয়, তাছাড়াও কিন্তু কামাখ্যা পীঠে কাজ করা হয়, এবং বেনারসেও কিন্তু বেনারস ধামেও কিন্তু বিভিন্ন কাজ করা হয়। কাজের ওপর অর্থাৎ একজনের সমস্যার উপর বেস করে সেই নির্দিষ্ট জায়গাগুলো সেই কাজগুলো করা হয়, এবং সেই জন্যই মানুষ এতটা আজকের জায়গায় উপকৃত। এবং সেই জন্য বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, যদি আপনি সঠিকভাবে সেটা পেতে পারেন বা সঠিকভাবে পেয়ে থাকেন। তা যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করব, তাহলে নিচের বুকিং নাম্বার অবশ্যই নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন কোথায়, কখন, কবে, কোন সময়ে পাচ্ছেন। তাছাড়াও স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর আমার কাছে বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে, তাদের বহু সমস্যা, এক একজনের সমস্যা এক এক ধরনের সমস্যা, তাই সমস্যার তাদের প্রতিকার প্রতিবিধান হয়েছে, সঠিক গাইডলাইন নিয়েছে, এবং আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা আজকের জায়গায় কত ভালো রয়েছে। আর সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। আর মা সরস্বতীর পুজো রয়েছে মহাপঞ্চমী তিথি, অর্থাৎ এই মহাপঞ্চমী তিথি এখন কুম্ভ মেলা চলছে, খুব গুরুত্বপূর্ণ, আরও বেশি হয়ে গেছে। আগামী পূর্ণিমার তিথি পর্যন্ত শুক্লাপক্ষ চলবে, এবং এই পূর্ণিমা তিথি পর্যন্ত শুক্লাপক্ষ, তার জন্য এই তিথিটা আরও গুরুত্ব পেয়ে গেছে। এবং সেই জন্য বলবো যে মহাপঞ্চমী মাঘ মাস, সেটা তো মা সরস্বতী পুজো রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অন্যান্য অনেক অনেক যোগ রয়েছে, যে যোগগুলোকে আপনি আপনার সন্তানকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই
তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমিডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদে জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর
জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও
আমার মতো ভালো ফল পেতে পারেন। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।